আরিসু আর তার দুই বন্ধু তাদের জীবন ছিল প্যারা আর বিষণ্ণতায় ভরা। ঘটনা তো ইন্টারেস্টিং তখন হয় যখন তারা বুঝতে পারে তাদের জীবন হয়ে গেছে একটা রিয়েল লাইফ গেম। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, বলছি জাপানিজ স্কুইড গেম এলিস ইন দ্য বর্ডারল্যান্ড সিজন 2 এর কথা। এখন তারা এই গেমের দুনিয়ায় কিভাবে আসলো, তারা কি আদৌ পারবে এখান থেকে বের হতে? জানতে হলে ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। এলিস ইন বন্ডারল্যান্ড সিজন 2 রিলিজ হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। এটি মোট 8টি এপিসোডের একটি সিরিজ। চলুন সংক্ষেপে এই 8টি এপিসোডের গল্প জেনে নেওয়া যাক। এই সিরিজের নায়ক আরিসু সহ প্রথম সিজনে যে সকল সার্ভাইভার শেষ পর্যন্ত বেঁচে ছিল, তারা এই সিজনে গেমের ভেতরে এক শহরের রাস্তায় দাঁড়িয়ে আছে। পরবর্তীতে তাদের সাথে কি হবে, তাদের আবার কি টাস্ক পূরণ করতে হবে, নানান রকম চিন্তা। তারা খুবই কনফিউজড। তাদের সামনে এক বড় বিল্ডিংয়ে বড় করে লেখা নেক্সট স্টেজ স্টার্ট। হঠাৎ করে তাদের উপর গুলি ছোড়া হয়। কোথা থেকে গুলি ছোড়া হচ্ছে কেউ জানে না। অনেক মানুষ মারা যেতে থাকে। আরিসু এবং তার বন্ধুরাও জীবন বাঁচাতে পালাচ্ছে। তারা দেখতে পায় আকাশে বিশাল এক উড়োজাহাজ। সেই উড়োজাহাজে কিং অফ স্পেড এর বড় একটি তাসের কার্ড ঝুলছে। সবাই বুঝতে পারে তাদের উপর যে গুলি করা হচ্ছে তা এই গেমেরই একটা অংশ। আরিসু তার বন্ধুদের সাথে বহু কষ্টে একটা গাড়ি নিয়ে পালায়। তবে পালানোর সময় অ্যান এবং চিশিয়া আরিসুদের দল থেকে আলাদা হয়ে যায়। আরিসুরা লক্ষ্য করে কয়েকটা উড়োজাহাজ শহরের উপর দিয়ে উড়ছে। সবগুলো উড়োজাহাজেই সেই বিভিন্ন ধরনের কার্ডগুলো ঝুলছে। কেউ কারো এলাকায় ঢুকছে না, অর্থাৎ এক এক এলাকায় এক এক রকমের গেম চলছে। এক একটা গেম কমপ্লিট করলে সবাই এক ধরনের ভিসা পাবে। এই ভিসা পেলে প্লেয়াররা 3 অথবা 5 দিনের ছুটি পায়। দিনগুলো শেষ হয়ে গেলে প্লেয়াররা মারা যায়। তাই তাদের এই ছুটির দিনগুলোর মধ্যেই নতুন গেমে জয়েন করতে হবে যেন আবার ভিসা পায়। মানে লুকিয়ে থাকার কোনো সুযোগই নেই। তাই আরিসুরা অন্য জায়গা খুঁজে যাতে তারা গেম কমপ্লিট করতে পারে। খোঁজ করতে করতে এরা এসে পড়ে কিং অফ ক্লাবের এলাকায়। এই খেলাটা হবে 5 জনের একটা টিম নিয়ে। তবে আরিসুরা ছিল 4 জন। আরিসুরা লক্ষ্য করে পঞ্চম প্লেয়ার আগে থেকেই উপস্থিত আছে। তার নাম নিরাগি। সে দেখতে যেমন পাগলাটে, তার আচরণও তেমন পাগলাটে। আরিসুদের নিরাগির সাথেই এখন খেলতে হবে, তাছাড়া তো আর উপায়ও নেই। একটু পর আরও 5 জনের একটা টিম চলে আসে। এই টিমের লিডারের নাম কিউমা। কিউমা আবার কিং অফ ক্লাবের রাজাও। কিউমার শরীরে কোনো কাপড় ছিল না। তার কথা হলো মানুষ জামা কাপড় ছাড়া জন্ম নেয়, তাই কাপড় পরার কোনো দরকারই নেই। অন্যান্য জীবজন্তু তো পরে না। সে যাই হোক, খেলাটার নাম অসমোসিস। প্রথমেই 2 টিমকে 10,000 পয়েন্ট করে দেওয়া হবে। প্রত্যেক টিম সেই পয়েন্ট নিজেদের মধ্যে ভাগ করে নেবে, যার যেমন ইচ্ছা। গেমে টাইমার সেট করা আছে। গেমের লাস্টে যেই টিম বেশি পয়েন্ট অর্জন করবে সেই টিম উইনার হবে। পয়েন্ট অর্জন করতে হলে কয়েকটা নিয়ম ফলো করতে হবে। যেমন, বেশি পয়েন্টের অপোনেন্ট এসে যদি কম পয়েন্টের অপোনেন্টকে ছুঁয়ে দেয়, তবে বেশি পয়েন্টের অপোনেন্ট কম পয়েন্টের অপোনেন্টের 500 পয়েন্ট পেয়ে যাবে এবং তার পয়েন্টের সাথে যোগ হবে। আবার টিম আপ করেও খেলা যায়। একই টিমের মেম্বার একে অপরকে স্পর্শ করে দিলে 2 জনের পয়েন্ট যোগ হবে এবং সেই অবস্থায় অপোনেন্ট টিমের একজনকে ছুঁয়ে দিলে তার 500 পয়েন্ট 2 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। আবার গেমের মধ্যেই বড় বড় কিছু কন্টেইনার আছে। কন্টেইনারের ভেতরে এক ধরনের বাটন আছে। কেউ যদি অপোনেন্ট টিমের আগে সেই বাটন প্রেস করতে পারে তাহলে পয়েন্ট হবে তার। 2টি টিমের নিজস্ব একটা করে বেজ বা ঘাঁটি আছে। এই 2 বেজে একটি করে পোল আছে। অপোনেন্ট টিমের কেউ এসে সেটা স্পর্শ করে দিলে সে 10,000 পয়েন্ট পেয়ে যাবে, আর নিজের টিমের কেউ ছুঁয়ে দিলে পাবে ইনফিনিটি পয়েন্ট। গেম স্টার্ট হয়ে যায়। সবাই যখন কন্টেইনারগুলোতে পয়েন্ট খুঁজতে ব্যস্ত, কিউমা এবং তার টিমমেট পুল স্পর্শ করতে চলে এসেছে। ছুঁয়ে দিলেই পাবে 10,000 পয়েন্ট। তবে আরিসুর টিমমেট টাটা সেই পুল পাহারা দিচ্ছিল। টাটা একলা হয়ে আপ্রাণ চেষ্টা করে যেন অপোনেন্ট টিম সেই পুল স্পর্শ করতে না পারে। তবে একজনকে বাধা দিতে পারলেও বাকি 3 জনকে বাধা দিতে পারে না। বাকি 3 জন 10,000 পয়েন্ট করে পেয়ে যায়। আর টাটা যে একজনকে বাধা দিতে পেরেছিল সে পয়েন্ট হারিয়ে মারাই যায়। আরিসুদের এই চিন্তা মাথাতেও আসে না যে তারাও অপোনেন্ট টিমের পুল ছুঁয়ে পয়েন্ট নিতে পারত, শুধু শুধু কন্টেইনারগুলোতে কষ্ট করে পয়েন্ট খুঁজছিল। এরপর আরিসুরা কিউমাদের পুল স্পর্শ করতে চলে যায়। অনেক কষ্টে তারাও পয়েন্ট পায়, কিন্তু তাদের পয়েন্ট যথেষ্ট ছিল না। এরপরেও তারা হাল ছাড়ে না, আবার কন্টেইনারগুলোতে পয়েন্টের খোঁজে বেরিয়ে পড়ে।
টাইমার যেহেতু সেট করা ছিল তাই আর অল্প কিছু সময় বেঁচে ছিল তাদের হাতে। কিউমা নদীর তীরে দাঁড়িয়েছিল। আরিসু কিউমার কাছে যায়, তার সাথে কথা বলে। তারা যদিও গেমের সূত্রে একে অপরের শত্রু, আর বেঁচে থাকার জন্য গেমটা কন্টিনিউ করতেই হবে, তাছাড়া তাদের কোনো শত্রুতা নেই। তাই আরিসু কিউমার সাথে শেষবারের মতো হাত মেলাতে চায়। কিউমা বলে, হাত মেলালে তো তোমার এমনিতেই পয়েন্ট কম, আরও কমে যাবে। এটা আরিসুর শেষ ইচ্ছা, তাই কিউমার হাত মেলায়। হাত মেলানোর সাথে সাথেই আরিসুদের পয়েন্ট বেড়ে যায় এবং তারা জিতে যায়। কি হলো ব্যাপারটা হলো, টাটা খুবই ইনোসেন্ট একটা ছেলে। টাটা ভাবে তার ভুলের কারণেই কিউমার টিম এতগুলো পয়েন্ট নিয়ে গেল। তাই টাটা এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার হাত ভাঙার চেষ্টা করে যাতে তার হাত থেকে পয়েন্টের ডিভাইসটা খুলতে পারে। আরিসু তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু টাটা বলে, আর কোনো উপায় নেই, বাঁচতে হলে এটাই করতে হবে। শেষমেশ ডিভাইসটা খুলে যায়। আরিসু টাটার ডিভাইসটা সঙ্গে নিয়েই কিউমার সাথে হাত মেলায় আর পয়েন্ট পেয়ে যায়। কিউমা আরিসুর কাছ থেকে এগুলো শোনার পর চুপ হয়ে যায়। আরিসু অবশ্য চায় না কিউমা মারা যাক, তবে গেম তো গেমই। কিউমা এবং তার টিমমেটরা একসাথে মারা যায়। কিউমারা শুরু থেকেই একটা টিম ছিল, একে অপরের বন্ধু ছিল, তাই একসাথে মারা যাচ্ছে বলে তারা সন্তুষ্ট, তাদের মধ্যে কোনো আফসোস নেই। আরিসুরা জিতে যায়, তবে বেচারা টাটা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শেষমেশ সার্ভাইভ করতে পারে না। টাটাকে আরিসুরা একটা জায়গায় কবর দিয়ে অন্য গেমের উদ্দেশ্যে চলে যায়। আর চিসিয়া নামের একটি ছেলে, যে আরিসুদের টিম থেকে আলাদা হয়ে গিয়েছিল সিরিজের শুরুতেই, সে খেলছে অন্যরকম গেম। সে অনেক স্মার্ট, তাই খুঁজে খুঁজে মাইন্ড গেমগুলো খেলছে। চিসিয়ার গেমগুলো ছিল এরকম যে প্রত্যেকটি প্লেয়ারের গলায় একটা ব্যান্ড লাগানো, এবং ব্যান্ডের পেছনে অর্থাৎ প্লেয়ারদের ঘাড়ের পেছনে সেই কার্ডের চিহ্নগুলোর ছবি, যেটা তারা নিজেরা দেখতে পারবে না। তবুও সেই ব্যান্ডগুলোতে কী চিহ্ন আছে সেটা সঠিকভাবে গেস করতে হবে, এবং সবারই নির্দিষ্ট একটা কয়েকদিনের মতো সেল আছে, সেখানে গিয়ে সঠিকটা বলতে হবে। বলতে না পারলে এই ব্যান্ডগুলো ব্লাস্ট হয়ে প্লেয়াররা মারা যাবে। এই প্লেয়ারদের মধ্যে রয়েছে একজন জ্যাক অফ হার্ট, অর্থাৎ এক কথায় বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতককে যতক্ষণ না মেরে ফেলা হবে ততক্ষণ গেম চলতে থাকবে। গেম শুরু হয়ে যায়। প্লেয়াররা এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস করে যে কেউ কাউকে ব্যান্ডগুলোতে কোন চিহ্নগুলো আছে এগুলো জিজ্ঞাসা করবে, তারও সাহস হচ্ছে না। চিসিয়া সব কিছু ভালোভাবে অবজার্ভ করতে থাকে সার্ভাইভ করার জন্য। শেষমেশ সে তার বুদ্ধির জোরে এই গেমটা সার্ভাইভ করতে পারে। এই গেমটা সম্পূর্ণ মাইন্ড গেম ছিল। আশা করি যখন সিরিজটা দেখবেন তখন মজা পাবেন। যাই হোক, এদিকে আমরা আরিসুদের টিম দেখতে পাই। তাদের এখনও বাড়ি ফিরে যাওয়ার প্রবল ইচ্ছা। তারা এই অদ্ভুত জায়গায় এসে পড়ে। সেখানে অনেক মানুষ মৃত পড়ে আছে। তারা একটা বাসও দেখতে পায়। সেখানে প্রবেশ করে তারা এক ধরনের টেপ দেখতে পায়। যেই টেপটা প্লে করলে দেখতে পায় এক ধরনের ডকুমেন্টারি ভিডিও। একজন লোক এই গেমের ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করেছিল, নানান ধরনের তথ্য এতে ক্যাপচার করে। এখানে একজন মহিলাকে ভিডিওতে দেখানো হয় যে সব কিছু জানতো এই গেমের দুনিয়া সম্পর্কে। সে যখন সব কিছু বলতেই যাবে তখনই কিং অফ স্পেড এই মহিলা সহ এলাকার সবাইকে গুলি করে মেরে ফেলে। হঠাৎ করেই কিং অফ স্পেড তাদের এইখানেও চলে আসে এবং এলোপাথারি গুলি ছুটতে থাকে। আরিসু এবং উসাগি নামের মেয়েটা আলাদা হয়ে যায়। আরিসুকে যখন সেই কিং অফ স্পেড গুলি করতেই যাবে তখনই তার উপর কেউ একজন হামলা করে দেয়। আরিসু এদিকে অজ্ঞান হয়ে যায়। আরিসুর জ্ঞান ফিরলে তার পাশে এক অচেনা মেয়েকে দেখতে পায়। তার নাম একেন। তার একটি পা ছিল না। গেমের দুনিয়ায় এসে সে তার একটা পা হারিয়েছে। আর কিং অফ স্পেডের উপরে যে আক্রমণ করেছিল সে হলো আমাদের পূর্ব পরিচিত আগুনি। সিজন 1-এ দেখানো হয়েছিল যে সে মারা গিয়েছে। অন্যদিকে উসাগি খাবারের সন্ধানে এক বাড়িতে প্রবেশ করলে এক বাচ্চা ছেলেকে দেখতে পায়। এই ছেলেটিও সেই গেমের দুনিয়ায় ফেঁসে গেছে, তাই তাকেও অংশ নিতে হয়েছে এই জীবন মৃত্যুর খেলায়। উসাগি এই বাচ্চা ছেলেটিকে প্রমিস করে যে সে তাকে রক্ষা করবে। একটু পর দেখতে পাই সেখানে আরিসুও চলে এসেছে। আসলে আরিসুরা কিং অফ স্পেডকে মারতে পারেনি, বরং উল্টো আগুনি এবং একেনকে হারিয়ে ফেলেছে। আরিসু জানতো উসাগি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ভালো, তাই সে সেই ধরনের গেমই বেছে নেবে। তাই আরিসু খুঁজতে খুঁজতে ফাইনালি উসাগিকে পেয়েও যায়। তারা সবাই সেই গেমে অংশ নেয়। এই গেমে দুটি টিম থাকবে, একটা নীল দল আর একটা লাল দল। লাল দলের লিডার ছিল কুইন অফ স্পেড, আর নীল দলের লিডার দুর্ভাগ্যক্রমে সেই বাচ্চা ছেলেটি। এই গেমে মোট 16টি রাউন্ড থাকবে।
প্লেয়ারদের কাঁধে একটা করে বাটন থাকবে, সেটা প্রেস করে অপোনেন্ট টিমের মেম্বারদের নিজেদের টিমে নিতে হবে। শেষ পর্যন্ত যেই টিমে বেশি মেম্বার থাকবে তারা হবে উইনার, আর যারা হারাবে তারা প্রতিবারের মতো মারা যাবে। কুইন খুবই ভালো খেলে, তাই সবাই ইচ্ছাকৃতভাবে কুইনের দলে যাচ্ছিল। আরিসু সবাইকে বোঝায় কুইনের দলে থাকলে তারা হয়তো জিতবে, তবে আসল দুনিয়ায় তো আর ফিরে যেতে পারবে না, এই দুনিয়ায় বেঁচে থেকে লাভটাই বা কি। আরিসুর কথাগুলো শুনে সবাই আস্তে আস্তে আরিসুদের টিমে চলে আসে। শেষ পর্যন্ত কুইন তার টিমে একা হয়ে যায় এবং একাই গেমটা হেরে মারা যায়। শেষ পর্যন্ত কুইন তার মৃত্যুকে মেনে নিয়েছিল। আবার অন্যদিকে চিশিয়াকে ডায়মন্ড কিংয়ের সাথে গেম খেলতে দেখতে পাই। অবশ্যই এটাও একটা মাইন্ড গেম। তাদের সাথে আরও কয়েকজন গেমে অংশ নিয়েছিল এবং শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারেনি। ডায়মন্ড কিংও হেরে যায় এবং সেই সাথে চিশিয়া এই গেমও জিতে যায়। এই গেমের দুনিয়ায় সবাই এক এক ধরনের গেমে অংশ নিচ্ছিল আর সার্ভাইভ করছিল। আরিসু এখনও তার আসল দুনিয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। সে দেখতে চায় শেষ পর্যন্ত সার্ভাইভ করলে কি হবে। সবশেষে আরিসুর সাথে চিশিয়া উসাগির আবার দেখা হয়। কিং অফ স্পেড আবার সেখানে চলে আসে। আবার শুরু হয় গোলাবর্ষণ। কিং অফ স্পেডের আলখাল্লাটা সবাই এবার খুলে ফেলতে সক্ষম হয় এবং এবারই প্রথম আমরা তাকে দেখতে পাই। সে চরম স্টাইলে ফাইট করছে, যেন সবার আজ খেলা শেষ। আরিসু এবং তার বন্ধুরা আবার একত্রিত হয়ে যায়। এবার তারা প্ল্যান করে কিভাবে কিং অফ স্পেডকে শেষ করা যায়। তারা প্ল্যান করে কিং অফ স্পেডকে এক বিস্ফোরণের মাধ্যমে শেষ করবে। তারা কাছাকাছি থাকা এক স্টোরে যাবে এবং সেখানে বিভিন্ন ধরনের স্প্রে থাকলে স্প্রে করবে, যাতে চারপাশে গ্যাস দিয়ে ভরে যায়। তাদের কাছে ছোট্ট একটা বোম ছিল, সেই স্টোরে জ্বালিয়ে দিলে তাহলে বড় এক ধরনের বিস্ফোরণ হবে। কাজটা বেশ কঠিন ছিল, কিন্তু কিং অফ স্পেডকে আগে সেই স্টোর পর্যন্ত নিয়ে যেতে হবে। আরিসুও একটা কাছের স্টোরে চলে যায় এবং বাকি সবাই কিং অফ স্পেডকে স্টোরে ডিস্ট্র্যাক্ট করে নিয়ে যেতে থাকে। তবে কিং অফ স্পেড সবাইকে মারতে থাকে। বন্দুকের গুলিতে সবার প্রায় বিধ্বস্ত অবস্থা। সবাই ভেবেছিল একসাথে থাকলে খুব সহজেই তাকে হারাতে পারবে, তবে জীবন চলে যাবে এটি জানা সত্ত্বেও শেষ পর্যন্ত তারা লড়াই করে যায়। আর আরিসু যখন বাহিরে আসে তখন সে সবাইকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন আরিসু তাকে লোভ দেখাতে দেখাতে সেই স্টোরের সামনে নিয়ে আসে। তবে সে খুবই চালাক, তাই সে স্টোরে আর প্রবেশ করে না। কিন্তু তখন আমরা দেখতে পাই আগুনি এখনও বেঁচে ছিল। শেষমেশ আগুনি এসে স্পেড কিংকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয় এবং আরিসু সেখানে বোমাটাও বিস্ফোরণ করে দেয়। কিং অফ স্পেড আহত হয়েছিল প্রচুর, কিন্তু তখনও বেঁচে ছিল। সে আগুনিকে তার বন্দুকটা দেয়, যেন আগুনি তাকে গুলি করে তার মৃত্যু যন্ত্রণা থেকে তাড়াতাড়ি মুক্তি দিতে পারে। আগুনি তার কথাটা শুনে এবং বন্দুকটা নিয়ে তাকে গুলি করে দেয়। আরিসুর বন্ধুরা খুব আহত, তাই তারা তাদের মৃত্যুর প্রহর গুনছিল। তাদের মৃতপ্রায় বন্ধুগুলোকে রেখে আরিসু আর উসাগি লাস্ট গেমের উদ্দেশ্যে পাড়ি জমায়। লাস্ট গেমটা ছিল কুইন অফ হার্টের সাথে। যেহেতু লাস্ট গেম, তাই সব থেকে হার্ড গেম এটি। কুইন অফ হার্ট হলো মীরা নামের একজন মহিলা, যে আরিসুর জন্য অপেক্ষা করছিল। আমরা তাকে মীরা বলেই ডাকব। মীরার গেমের পরিবেশটা ছিল অতি সুন্দর, একটা ফুলের বাগানের মতো। গেমটার নাম হলো ক্রোকট। এটি হবে 3টি রাউন্ডের একটি খেলা। এখানে হার জিত নেই, তবে খেলা কমপ্লিট করতেই হবে। মীরা খেলার মাঝে মাঝে একটু ব্রেক নেয়। আরিসু তার উত্তরগুলো জানার জন্য ব্যাকুল হয়েছিল। সে মীরাকে প্রশ্ন করে সে বাড়ি ফিরে যেতে পারবে কিনা। তবে মীরা এটা সেটা বলে তার সাথে মজা করতে থাকে। একবার বলে এই সব কিছু ভার্চুয়াল রিয়ালিটি, তো আরেকবার বলে এই দুনিয়া এলিয়েনরা বানিয়েছে। আরেকবার বলে এই গেম মীরা নিজে ডিজাইন করেছে, যেখানে আরিসুর বন্ধুদের মেরে সে খুব মজা পেয়েছে। আরিসু তখন মারাত্মক রেগে যায়, মীরার দিকে বন্দুক তাক করে। তবে আরিসু সত্যিটা জানতে চায়, তাই মীরাকে আর মারতে পারে না। হঠাৎ আরিসু ভাবতে থাকে হয়তো সে মানসিক রোগী, তার মাথার ভেতর এই গেম চলছে আর তার চিকিৎসা করছে মীরা। ওয়েট, এগুলো সবই ছিল মীরার মাইন্ড গেম। আরিসু মীরার এই মাইন্ড গেম থেকে অনেক কষ্টে মুক্ত হয় এবং আবার সজ্ঞানে ফিরে আসে। আরিসুর মনোবল দেখে মীরা অবাক হয়ে যায়। সে যাই হোক, গেমের বাকি অংশ আরিসু খেলে এবং জিতেও যায়। কুইন মীরা বলতে থাকে জীবন একটা খেলার মতো, জীবনকে যেন আরিসু জাস্ট উপভোগ করে। অবশেষে একটা লেজার লাইট মীরাকে মেরে ফেলে। গেমের এই স্টেজও শেষ হয়। যাদের শরীরে এখনও একটুখানি জীবন ছিল
তাদের দুটি অপশন দেওয়া হয়। তারা এই দুনিয়ায় থাকতে চায় নাকি আসল দুনিয়ায় ফিরে যেতে চায়। যদি তারা এই দুনিয়ায় থাকতে চায় তবে তাদের এই দুনিয়ার বাসিন্দা করে নেওয়া হবে। আরিশু এবং তার বন্ধুরা ঠিক করে তারা এই দুনিয়ায় থাকবে না, আসল দুনিয়ায় ফিরে যাবে। স্ক্রিন শিফট হয় গল্পের একদম শুরুতে। সবাই আসল দুনিয়ায় স্বাভাবিক জীবনযাপন করছিল। তখন তারা দেখতে পায় আকাশ থেকে হঠাৎ এক বড় উল্কা শহরের উপর পড়ে। বড় উল্কা পড়ার আগে আরিশু, উসাগি, চিশিয়া, কুইনা সহ তারা সবাই সেই একই জায়গায় ছিল। তারপর উল্কা পড়ার পর পুরো শহরটা প্রায় ধ্বংস হয়ে যায়। ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে লোকেরা এসে আহত মানুষগুলোকে উদ্ধার করে। এই দুর্ঘটনায় অনেক মানুষ প্রায় 1 মিনিটের জন্য মারা যায়। এই 1 মিনিটের জন্য অনেকেই প্রায় জীবন মৃত্যুর মাঝে আটকে গিয়েছিল। জীবন মৃত্যুর মাঝের এই জায়গাটাই মূলত ছিল বর্ডারল্যান্ড। আরিসু, উসাগি, চিশিয়া, কুইনা, সেই বাচ্চা ছেলেটি সহ আরও অনেকেই আবার তাদের জীবন ফিরে পায়। আর গেমের মধ্যে যারা মারা গিয়েছিল তারাও বাস্তবেও মারা যায়। শেষমেশ বাস্তব জীবনে আরিসু আর উসাগির সেই হাসপাতালে দেখা হয়, কিন্তু তারা একে অপরকে চিনতে পারে না। আসলে বাস্তবে জেগে ওঠার পর তাদের আর সেই বর্ডারল্যান্ডের কথা মনে নেই। তবে বাস্তবে ফিরে আসার পর তারা নিজেদের আরও প্রাণবন্ত ফিল করছিল। এই বর্ডারল্যান্ড কি আসলেই ছিল নাকি সবই ছিল কল্পনা, সেটা কেউই জানে না। এই সিরিজের একদম লাস্টে আমরা হাসপাতালে একটি ফাঁকা টেবিল চেয়ার দেখতে পাই। টেবিলে ছিল কিছু তাসের কার্ড, যেগুলো বাতাসে উড়ে চলে যায়। তবে একটি কার্ড উড়ে যায় না, সেই কার্ডটা ছিল জোকার কার্ড। এই জোকার কার্ড দেখানোর মানেটা কি? সবকিছু কি এখনও শেষ হয়নি? এই সকল সাসপেন্সের সাথে এই সিরিজটি এখানেই শেষ হয়। আপনাদের জানিয়ে দেই, এই সিরিজের সিজন 3 এর ট্রেইলার রিলিজ হয়ে গেছে। এলিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 রিলিজ হবে এই মাসের 25 সেপ্টেম্বর শুধুমাত্র নেটফ্লিক্সে। এই সিজনে হয়তো আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পেতে পারি। দেখা যাক এই সিজন কেমন চমক নিয়ে হাজির হয় আমাদের সামনে। আজ এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। রদবদল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।